গুড মর্নিং। শুরু করছি এডুকেশন অনলাইন অনুষ্ঠান। এডুকেশন অনলাইন মানেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বা তোমাদের সামনে আলোচনা। এবং তোমরা জানো যে পরীক্ষা তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তাই এই মুহূর্তে যেটুকুনি সময় আছে নিজেদেরকে একটু রিভাইজ করবার পালা, নিজেদের যে সমস্ত ভুলভ্রান্তিগুলো রয়েছে সেগুলোকে একটুখানি ঝালিয়ে নেবার পালা, যাতে করে পরীক্ষার খাতায় তোমরা ঠিকঠাকভাবে আনসারটা করতে পারো। নতুন করে কিছু পড়বার সময় কিন্তু এখন আর নেই। যা পড়েছো সেটাকেই ভালো করে রিভাইজ করতে হবে এবং পরীক্ষা হলে তোমরা যাতে সেই বিষয়টা ভালো মতো করে লিখতে পারো সেই বিষয়ে তোমাদের একটু ধারণা নিতে হবে। তো আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে যাকে পেয়েছি তার কাছ থেকে কিছু অন্য রকম শুনবো এবং অবশ্যই আজকে মাধ্যমিকের যে সাবজেক্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোল নিয়ে মাধ্যমিকের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব, তার পাশাপাশি কিছু অন্য রকমের টিপস পাবো এই আশা নিয়ে শুরু করব আজকের এডুকেশন অনলাইন অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন ফজলুল মল্লিক স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। স্যারের সম্পর্কে একটুখানি বলি। স্যার কিন্তু এক্সামিনার, মানে তোমরা যে খাতাগুলো পরীক্ষা হলে লিখে দিচ্ছ এবং সেই খাতাগুলো যে সমস্ত এক্সামিনাররা চেক করছেন সেই খাতাগুলো কিন্তু উনিও চেক করেন। তাহলে বুঝতে পারছো তোমরা আজকের অনুষ্ঠানে কিন্তু একটু অন্য রকমের টিপস অবশ্যই পাবে। তার পাশাপাশি তোমাদের যদি ভূগোল বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা টেলিভিশন স্ক্রিনে যাওয়া টেলিফোন নাম্বারে সরাসরি টেলিফোন করবে, কথা বলবে স্যারের সঙ্গে। স্যার, তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ, শুরু করছি। 2022 সালে মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তোমাদের সকলকে আমার অন্তরের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ভূগোল বিষয়ে দু একটা কথা তোমাদেরকে টিপস দেব, যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষায় তাহলে তোমরা নাম্বারটা বেশি করে ক্যারি করতে পারো। প্রথমেই আসি আমি একটু সিলেবাসের উপর। ভূগোল বিষয়টা আমরা দুটো পার্টে ভাগ করি। একটা অংশ হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা অংশ হচ্ছে আঞ্চলিক ভূগোল, এবং তার সঙ্গে অর্থনৈতিক ভূগোলটাও কিছুটা অংশ থাকে। তো প্রাকৃতিক ভূগোলে মাধ্যমিকে যে অংশটুকু ছিল কিন্তু রিডিউস সিলেবাস, অর্থাৎ এই প্যান্ডামিক সিচুয়েশানে যেহেতু ক্লাস হয়নি সেই জন্য কিছুটা সিলেবাস কাটছাট করা হয়েছে। তাহলে একটিমাত্র সিলেবাসের অংশ আছে প্রাকৃতিক ভূগোলে, সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার সৃষ্ট ভূমিরূপ। এখানে তিনটে এজেন্ট রয়েছে। তিনটে এজেন্টের মধ্যে নদী, হিমবাহ এবং বায়ুর কার্য। আর আঞ্চলিক ভূগোলের মধ্যে যে টোটাল অংশটা আছে সেটা পুরোটাই ভারতবর্ষকে কেন্দ্র করে, অর্থাৎ ভারতবর্ষের ভূপ্রকৃতি, ভারতবর্ষের জল সম্পদ অর্থাৎ নদ নদী, হ্রদ ইত্যাদি। তারপরে আছে ভারতবর্ষের মৃত্তিকা, ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, ভারতবর্ষের কৃষিকাজ, ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের জনসংখ্যা, ভারতবর্ষের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এবং তার সাথে একটু অংশ আছে নগরায়ন। তাহলে আমার এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট থেকে কিন্তু মাধ্যমিকের প্রশ্নগুলো সাধারণত কি করা হয় না সিলেকশান করা হয়। প্রশ্ন সাধারণত 4 ধরনের। একটা হচ্ছে বোধমূলক, দ্বিতীয়টা হচ্ছে জ্ঞানমূলক, তারপরে হচ্ছে প্রয়োগমূলক, তারপরে হচ্ছে দক্ষতামূলক। তাহলে এই 4 ধরনের প্রশ্নগুলো আমার সেটিং করা হয় প্রশ্নে। তা আমার এখন মাধ্যমিক পরীক্ষায় নাম্বার পেতে গেলে যেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেইটা আমি একটু বলবো তোমাদেরকে, তোমরা সেইটা একটু মাথায় রেখো। তার কারণ হচ্ছে আমরা এতদিন বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, আমি কতটা ভালো স্টুডেন্ট সেটা কিন্তু আমার বিদ্যালয়ের টিচাররা জানে, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর খাতা কিন্তু আর নিজেদের স্যাররা দেখেন না, খাতা চলে যায় অন্য ডিস্ট্রিক্টে, অন্য ডিস্ট্রিক্টের টিচাররা তোমাকে চেনে না। তাই তোমার পরিচয়টা হবে তুমি কতটা ভালো স্টুডেন্ট, তাহলে সেইটা পরিচয় হবে তোমার খাতা। তাহলে অতএব তোমার খাতাটাকে তো সুন্দর করে গোছাতে হবে, সাজাতে হবে। হাতের লেখা সকলের সমান না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে এক্সামিনার তোমার লেখাগুলো পড়তে পারে। তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে একদম প্রশ্ন ধরে সিরিয়ালি উত্তরগুলো পরপর সাজিয়ে করতে হবে। এবং এটাই নিয়ম যে তুমি বাঁদিকে যেমন মার্জিন দেবে কোশ্চেন নম্বরের জন্য, ঠিক ডান দিকেও তোমাকে মার্জিনটা দিতে হবে পার্ট নম্বরের জন্য। কারণ এক্সামিনার মূল প্রশ্নের যে ছোট ছোট অংশগুলো থাকে তার পার্ট নম্বর দেন ডান দিকে। তুমি যদি জায়গাটা সেখানে না রাখো তাহলে কিন্তু ওখানে এক্সামিনার লেখার ভিতরে নাম্বার যদি বসায় সেই নাম্বার বাদ পড়ে যাওয়ার একটা মারাত্মক সম্ভাবনা আছে। 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি, 2020 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, কিন্তু 2020 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে। তাহলে সেই নতুন নিয়মটা কি না, নতুন নিয়মটা হচ্ছে যে একটা প্রশ্নের পর
2 ইঞ্চির মতন জায়গা তোমরা ফাঁকা রাখো, সেখানে কিন্তু কেজিং করতে হবে। যেমন আমি বলি যে প্রথমে তোমাদের প্রশ্ন থাকবে এমসিকিউ 14খানা, তাহলে 1 নম্বর দাগের, তাহলে ওই স্যার এটা যদি আপনি একটু বোর্ডে লিখে দেন আমার মনে হয় আমাদের যে ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে তাদের একটু সুবিধে হয়। তাহলে আমি বোর্ডে একটু দেখিয়ে নিচ্ছি। মানে নাম্বার ডিভিশনটা। হ্যাঁ, আমি নাম্বার ডিভিশনটা পরপর ভেঙে বলবো। হ্যাঁ শিওর। তাহলে আমি নাম্বার ডিভিশনটা তোমাদেরকে আমি পরে বলছি। আমি বলছি যে একটা প্রশ্ন শেষ হওয়ার পর কিছুটা জায়গা ফাঁকা রাখবে, সেখানে এক্সামিনার কিন্তু তোমার কেজিংয়ের ঘর করবেন। যেমন এমসিকিউ 1 থেকে 14টা এমসিকিউ থাকে, বিকল্প ভিত্তিক প্রশ্ন, তোমাদের সঠিক উত্তরটা লিখতে হয়। তাহলে সেখানে স্যার যিনি এক্সামিনার খাতা দেখবেন সেখানে তিনি কোশ্চেন নম্বর 1 লিখবেন, লেখার পর উপরে 1.1, 1.2, 1.3 করে একদম 1.14 এই পুরোটা 14টা প্রশ্ন উপরে তিনি লিখলেন, তার তলায় তিনি এবার মার্কস বসাবেন। 1.1-এ তুমি কত পাচ্ছ, 1.2-এ তুমি কত পাচ্ছ, এইরকম করে লাস্টের শেষে তুমি 1 দাগে কত নম্বর পাচ্ছ। এই নতুন সিস্টেম যে কেজিংয়ের সিস্টেমটা খাতার ভিতরে 2020 সালে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু চালু করেছে, যাতে ছাত্রছাত্রীরা কোনো কারণেই লুজারটা না হয়। তাহলে এইভাবে তুমি খাতাগুলোকে সাজাও। খাতার প্রশ্ন কিন্তু যেখানে খুশি লিখো না, প্রশ্নটা একদম পুরো ধরে প্রথমে যেভাবে আছে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোকে স্টার্ট করে একদম শেষের অংশ গিয়ে তুমি খাতাটাকে কমপ্লিট করো। এতে এক্সামিনার তোমাদের প্রতি খুব সুন্দর একটা ধারণা নেবেন এবং ভাববেন যে ছাত্র নিজেকে তৈরি করেছে এবং তিনি নাম্বারটা একটু বেশি দেওয়ার চেষ্টাই করবেন। কখনোই ওভার নাম্বার দেবেন না, একদম যতটা নাম্বার আছে ততটা দেয়ারই আমরা সাধারণত এক্সামিনাররা কী করি না চেষ্টা করে থাকি। তাহলে এইবার আমি আসব যে মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্নটা কিভাবে সেটিংটা করা হয়। যেমন 1-এর দাগ বিভাগ ক, এই 1-এর দাগে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো থাকে বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি এমসিকিউ। 4টে প্রশ্নের একটা প্রশ্ন, তার 4টে অ্যান্সার থাকে, 3টে ভুল থাকে, একটা ঠিক থাকে। সেটাকে আমাদের কি করতে হয় না, সেটাকে আমাদের দাগ নম্বর দিয়ে তার উত্তরটাকে আমাদের লিখতে হয়। যেমন 1.1 থেকে 1.14 এই যে 14খানা প্রশ্ন আছে, এটাকে কিন্তু আবশ্যিক প্রশ্ন, এটার কোনো বিকল্প প্রশ্ন থাকে না, তোমাদের 14টাই প্রশ্ন করতে হয়। যেহেতু এবারে মাধ্যমিকের ভূগোলে 2টো চ্যাপ্টার আমাদের আছে, একটা আঞ্চলিক এবং একটা প্রাকৃতিক, কিছু অংশ বাদ গেছে, তাহলে অতএব এখানে যে প্রথম 7টা প্রশ্ন আসবে প্রাকৃতিক ভূগোল থেকে আর 7টা প্রশ্ন আসবে আঞ্চলিক ভূগোল থেকে। তারপরে বিভাগ খ কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর 2-এ 3টে ভাগ আছে। এই 3টে ভাগের মধ্যে টোটাল নাম্বার থাকবে 22 নম্বর। যেমন প্রথম ভাগটা 2.1 শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ সঠিক বাক্য হলে তার পাশে সু এবং ভুল অশুদ্ধ হলে তার পাশে অ লিখতে হয়। তো অনেক ছাত্রছাত্রী কিন্তু এটা মারাত্মক ভুল করে, তারা মাধ্যমিক বোর্ডের যে ইনস্ট্রাকশান সেই ইনস্ট্রাকশান কিন্তু ফলো করে না। কেন তারা কি করে, অনেকে সত্য মিথ্যা লেখে, অনেকে রাইট এবং ক্রস চিহ্ন দেয়। এক্সামিনাররা কিন্তু এতে রুষ্ট হয় এবং নাম্বার অনেকেই দিতে চান না। কারণ আমি যেহেতু স্কুটনি করি, সেক্ষেত্রে আমি দেখেছি অনেক ছাত্রের নাম্বার কিন্তু বাদ চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাহলে সেই জন্য মাধ্যমিক বোর্ডে যে নির্দেশ, সেই নির্দেশটাকে তোমরা ফলো করো, শুদ্ধ অশুদ্ধ এই কথাটাকেই তোমরা লেখো। এবার 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7 এই যে 7খানা প্রশ্ন, এই 7খানা প্রশ্নই কিন্তু তোমরা লিখবে। কেন আমি বলছি 7টা প্রশ্ন লিখতে, সব কটা প্রশ্ন না, তার কারণ হচ্ছে যে স্টুডেন্টরা বেনিফিট পায়। যদি এই 7টা প্রশ্নের মধ্যে আমাকে তো 6টা করতে হয়, যদি আমি একটা এক্সট্রা করি আমার লাভটা, তার কারণ হচ্ছে একটা প্রশ্ন যদি কোনো কারণে আমার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমি 6 নম্বরই পেয়ে যাব ওখানে। তারপরে হচ্ছে 2.21, 2.22 এই যে দাগের প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ। অনেকেই শুধু যে উত্তরটা হবে তাহলে সেই উত্তরটাই তাহলে তারা খালি লেখে, কিন্তু অনেকে আবার পূর্ণ বাক্যও লেখে। এটা তোমার সময় অনুযায়ী তোমরা ঠিক করে সেই লেখাটা তোমরা লিখবে। এরপরের যে অংশ সেটা হচ্ছে 2.3.1, 2.3.2 এই করে 2.3.8 পর্যন্ত 8খানা প্রশ্ন থাকে, যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। যে প্রশ্নোত্তর 8টা প্রশ্নের মধ্যে তোমাদের করতে হবে কটা না 6টা। এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন আমি করতে বলবো না, আমি তোমাদের 8টা প্রশ্নই করতে বলবো। তার কারণ হচ্ছে কোনো প্রশ্ন যদি ভুল হয়ে থাকে তাহলে তোমাকে ওখানে মেকআপ করে দেওয়া হবে।
তারপরের যে দাগ নম্বর সেই দাগ নম্বর হচ্ছে 2.4। এই 2.4-এ কিন্তু ম্যাচিং থাকে, যেটা আমরা বলি নিচু ক্লাসে পড়েছি স্তম্ভ মেলাপ, বাঁ দিকের সঙ্গে ডান দিক, এখানে থাকে 4টে। এখানে কিন্তু কোনো বিকল্প প্রশ্নই নেই, এখানে 4টেই করতে হয়। তবে এখানে অনেক ছেলেমেয়ে কী করে, প্রথমে বাঁ দিকের পার্টটার সঙ্গে ডান দিকের পার্টটা অ্যারো চিহ্ন দিয়ে দেখায়, এটা তোমরা করো না। এটা করবে কি, বাঁ দিকের পার্টটাকে টুকবে, তার সঙ্গে যে উত্তরটা মিলবে সেটাকে তুমি অ্যারো চিহ্ন দিয়ে তার ডান পাশে সেই উত্তরটা লেখো। এতে এক্সামিনার ভীষণ খুশি হয়, তাদের খুঁজতে হয় না, তাদের তাড়াতাড়ি খাতা দেখা হয়। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিন না কিরকম। এটা হচ্ছে আসলে আজকে তোমরা যে ধরনের টিপসগুলো পাচ্ছ 2.4 সেটা কিন্তু মূলত একজন এক্সামিনারের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের অনেক সময় কনফিউশন থাকে, তো যে আমরা এরকমভাবে লিখলাম কিন্তু কেন নম্বরটা ঠিকঠাকভাবে পেলাম না। স্যার কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে কি কি ফল্টগুলো থাকে আমার, যার জন্য কিন্তু নম্বরটা কম হতে পারে। তোমরা খুব ভালো করে নোট করে নাও এই বিষয়গুলো এবং মাথায় রেখো, পরীক্ষার হলে গিয়ে সেগুলোকে কাজে লাগিও। হ্যাঁ স্যার। যেমন আমি দেখাচ্ছি বোর্ডে, এই কয়ের সঙ্গে যদি আমার উত্তর 4 মেলে, অনেক ছাত্রছাত্রী করে কি এরকম তীর চিহ্ন দিয়ে দেয়। আমি কিন্তু এটা বলছি না, আমি বলছি যে কয়ের সঙ্গে যখন 4, তখন আমি এইভাবে উত্তরটা লেখার সময় এরকম ক লিখব। এবার এখানে প্রশ্নটা টুকলাম, টোকার পর আমি এই 4-এর যে উত্তরটা আছে আমি এইখানে লিখে অ্যারো চিহ্ন দিলাম, এখানে 4 দাগ দিয়ে তার অ্যান্সারটা আমি এখানে লিখে দিলাম। আমি এই রকম অ্যারো চিহ্ন আমি করতে বলছি না, বাঁ দিকের সঙ্গে ডান দিকের ম্যাচিংটাকে করে দিতে সুন্দর করে, তাহলে এতে এক্সামিনারের খাতা দেখতে অনেক বেশি সুবিধা হয়। আচ্ছা, এরপর যেটা আমি বলবো তাহলে সেটা হচ্ছে যে বিভাগ গ, বিভাগ গ এর মধ্যে থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু বিকল্পধর্মী প্রশ্ন, এবং এখানে থাকে কত 3.1 থেকে 3.6, 3.1, 3.2, 3.4, 3.5, 3.5 প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিকল্প থাকে। তাহলে তোমরা এখান থেকে 2 মার্কসের প্রশ্ন, এবং 2 মার্কসের প্রশ্ন ম্যাক্সিমাম উত্তর 2 লাইন থেকে 3 লাইন, ম্যাক্সিমাম লাইন আমি বলবো না, এখানে বলা উচিত না, কারণ এটা হচ্ছে বাক্য বলা উচিত। 2 থেকে 3টে বাক্যে উত্তর, এবং তার সঙ্গে অবশ্যই তোমরা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করো তাহলে উত্তরটা সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করে। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো, এই যে আপনি যখন স্টুডেন্টদের অনেক সময় কি হয় লিখতে লিখতে টাইমটা তারা ম্যানেজ করতে পারে না, তো এই যে এইভাবে দাগ দিয়ে যেটা আপনি দেখালেন ওটা না করে আপনি বলছেন লিখে দিতে, কিন্তু সেই সময়টুকু যদি না থাকে তাহলে ওইভাবে করলে কি নাম্বার কাটিং এর কোনো চান্সেস থাকে? না, এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এখন মাধ্যমিকের 90 নম্বর 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হয়, এবং 2:45-এর পর কোশ্চেন তো ছাত্ররা পেয়েই যাচ্ছে, একদম এই 11:45-এ আর 12টার সময় তো আপনাদের খাতা দেওয়া হয়, তাহলে তারা এই যে 15 মিনিট কোশ্চেনটার সঙ্গে তারা সরগড়া হয়ে গেল, তারা তো চয়েস করে ফেললো প্রশ্নগুলো, তাহলে এতে তো তাদের ভীষণ সুবিধা। এবং এমন আসলে এখন তো যেহেতু শর্ট প্রশ্ন হয়ে গেছে অনেক, আমার ভূগোলের শর্ট প্রশ্নের সংখ্যা হচ্ছে 36টা 90-এর মধ্যে, যার ফলে তাদের লেখার যতই তারা স্লো লিখুক না কেন তারা ঠিক টাইমেই কিন্তু শেষ করতে পারবে, কারণ রচনাধর্মী প্রশ্ন মাত্র আমাকে 4টে লিখতে হয়, 5 মার্কসের 20 নম্বর। আচ্ছা, যার ফলে তাদের হাতে অঢেল সময় থাকে। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনি বলছিলেন একটু লিখে দেখাবেন, সেটা যদি একটু লিখে আপনি। হ্যাঁ, এবার আমি তো প্রত্যেকটা বলে যাচ্ছি, যেমন 1 মার্কসের নম্বর হচ্ছে টোটাল মোট হচ্ছে 36টা, তাহলে 36টা যদি হয়, মার্কসটা লিখে দিলেই হবে। হ্যাঁ 36 যদি হয় তাহলে 36 নম্বর হয়ে যাবে এখানে। 2 মার্কস যদি হয় তাহলে লেখাটা পড়ছে না কেন, 2 মার্কস 2 × 6 তাহলে হচ্ছে 12। 3 মার্কসের প্রশ্ন যদি হয় তাহলে 3 মার্কসের প্রশ্ন হলে তাহলে এটা 4, তাহলে 3 4-এ কত 12 এখানে হয়ে গেল। আর 5 মার্কসের প্রশ্ন হচ্ছে 4, তাহলে 4 5 20, তাহলে টোটাল করলে আমার এখানে এমনি আসছে কত 80। আর 10 নম্বর হচ্ছে ম্যাপ, ওকে, তাহলে আমার আসছে কত না 90। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর স্কুল থেকে টেস্টের সময় 10 নম্বর দেওয়া হয়ে যায়, তাহলে আমার 100 নম্বর ফুলফিল হয়ে গেল। তাহলে আমি আবার 2 মার্কসে আসছি,
তাহলে 2 মার্কসের 6টা প্রশ্ন থাকে, তার বিকল্প থাকে, তাহলে সেখানে আমি 12 নম্বর ম্যাক্সিমাম ছাত্ররা আমি কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি কিন্তু 12-র মধ্যে ম্যাক্সিমাম 12ই পেয়ে যায়, যেহেতু তার প্রশ্নটা থাকে বিকল্প। তারপরে বিভাগ যেটা, তাহলে ঘ, সেই বিভাগ ঘয়ের মধ্যে ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত প্রশ্ন যেটা 3 মার্কসের থাকে। এখানেও কিন্তু বিকল্প প্রশ্ন, অর্থাৎ এখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে কত, 4টে, তাহলে 3 4 12, তাহলে এখানেও কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু 12-র মধ্যে 12ই কিন্তু পায়। যারা একটু পড়াশোনা করে, যারা বইটাকে একটু ফলো করে, তাহলে তারা কিন্তু 12-র মধ্যে 12 অবশ্যই পায়। কারণ আমার মোটামুটি 23 বছরের এই এক্সামিনারের জীবনে আমি ম্যাক্সিমাম দেখেছি যে ছাত্রছাত্রীরা ভূগোলের নাম্বারটা কিন্তু অনেকটাই পায়। যারা একদম পড়াশোনা করে না তাদের ক্ষেত্রে সেটা আলাদা, কিন্তু যেহেতু আমরা প্রায় 400 দিন একটা 9 থেকে 10-এ যখন ছাত্রছাত্রীরা উঠলো, তাদের সামনে যখন মাধ্যমিক পরীক্ষা হয়, তারা প্রায় 400 দিনের মতো সময় পায়। আর এখন তো বই এর পাতা তো খুব ছোট হয়ে গেছে, কারণ আপনার ওই 140-42 পাতার বই। আর এবারে এখন তো প্যান্ডামিক পিরিয়ডে তো সিলেবাসের মধ্যে আমাদের ভূগোলের মাত্র তো 2টো চ্যাপ্টার, খুবই অল্প, যার ফলে একটা বছর বাড়িতে থেকেছে, একটা বছর বাড়িতে থেকে তাহলে তারা তো নিজেদেরকে দারুণভাবে তৈরি করার সুযোগটা পেয়েছে। তবে যারা ভালো স্টুডেন্ট তারা তো করেই, কারণ 90-এর মধ্যে ভূগোলে তো আমি তো 90ও আমি দিতে দেখেছি এবং আমি নিজেও দিয়েছি। যেমন হাতে লেখা এত সুন্দর, তাহলে তেমন তার লেখার গাঁথুনি, মানে বেশি লিখতে হবে এমন কোনো কথা না। আমাকে প্রশ্নে কি বলছে, আমার প্রশ্ন বলছে যে তুমি নিজের ভাষায় তোমার নিজের মতন করে লেখো, তাহলে আমাকে কোনো বই দেখেই লিখতে হবে এমন কোনো ওখানে তো বলা নেই। আমি প্রশ্নটা কি পাচ্ছি, আমি সেই প্রশ্নের প্রতি উত্তরে আমি কি উত্তরটা লিখছি গুছিয়ে। এবার আসবো তাহলে আমার রচনাধর্মী প্রশ্ন। এই রচনাধর্মী প্রশ্নের কিন্তু 2টো পার্ট, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা যেটাই 5 নম্বরের, তাই তো? হ্যাঁ, 5 নম্বরে 4টে কোশ্চেন থাকছে। যেমন প্রাকৃতিক ভূগোলে 5.1.2, 5.1.1, 5.1.1, 5.1.2, 5.1.3, 5.1.4, এখানে 4খানা প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে চুজ করা হয় এবং এখান থেকে লিখতে হয় যে কোনো 2টো। এখানে কিন্তু বিকল্প নেই, 2টো, তাহলে 2 × 5, তাহলে 5 × 10। তারপরে হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে, এখানেও 4টে প্রশ্ন দেওয়া থাকে এবং সেই 4টে প্রশ্ন হচ্ছে 5.2.1, 5.2.2, 5.2.3, 5.2.4। তাহলে এখান থেকে ওই আঞ্চলিক ভূগোল থেকে 4খানা প্রশ্ন দেওয়া থাকে এবং এখান থেকেও চুজ করতে হয় যে কোনো 2টো। তবে ছাত্রছাত্রীরা ম্যাক্সিমামই আমি দেখেছি 20-র মধ্যে 20 2টো পার্ট থেকেই তুলে নেয়। এরপরে যে বিভাগটা, সেই বিভাগটা হচ্ছে চ বিভাগ। সেই চ বিভাগটা নিয়ে আমি একটু আলোচনা করব, কারণ এই চ বিভাগটা কিন্তু খুব অবহেলিত ছাত্রছাত্রীদের কাছে। কারণ এইটা সারা বছর ধরে ভারতবর্ষের আউটলাইন ম্যাপে কিছু নির্দিষ্ট জায়গাকে আমাদেরকে কি করতে হয়, লোকেট করতে হয় সিম্বল দিয়ে, যেটা প্রশ্নটা বলা হয় প্রচলিত প্রতীক চিহ্ন দিয়ে বা রেখা মানচিত্রে, তাহলে উপযুক্ত নাম সহ চিহ্নিত করো। স্যার একটু থামাচ্ছি, একটা টেলিফোন আছে। হ্যালো, নমস্কার, আমি হিরণময় পাল বলছি কতদূর থেকে। হ্যাঁ হিরণময় বাবু বলুন। হ্যাঁ, আপনাকে এবং স্যারকে দুজনকে নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল জানাবো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি স্যারের কাছ থেকে জানতে চাই যে ম্যাপ পয়েন্টিং এর কত নম্বরে থাকবে, এটা একটু জানতে চাইছি। ম্যাপ পয়েন্টিং আমি বলছি, আপনি একটু শুনুন। ম্যাপ পয়েন্টিং আর ম্যাপ পয়েন্টিং একটু কোনটায় বেশি গুরুত্ব দিতে হবে আমি সব বলে দেবো, আপনি একটু শুনুন। ধন্যবাদ টেলিফোন করার জন্য, আমরা জাস্ট এই পয়েন্টেই আসছিলাম। হ্যাঁ বলুন স্যার। তো ম্যাপ পয়েন্টিং থাকে 1 নম্বরের 10টা, কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটা ভাঙা থাকে এইভাবে, হাফ প্লাস হাফ। হাফটা হচ্ছে চিহ্নিতকরণ, কোনো একটা প্রতীক চিহ্ন দিয়ে বা সিম্বল দিয়ে, আর সেই জায়গাটাকে লোকেট করা, অর্থাৎ তাকে নির্দিষ্ট কি জায়গাটাকে অ্যারো চিহ্ন দিয়ে সেটাকে নামটা লিখে দেওয়ার জন্য থাকে হাফ। এই তাহলে হাফ প্লাস হাফ মিলিয়ে হচ্ছে 1, তাহলে টোটাল থাকে 10 নম্বর। তাহলে এই ম্যাপ পয়েন্টিংটা সাধারণত আমি যেভাবে বলছি তোমরা সেটা একটু মন দিয়ে যদি শোনো, তাহলে বুঝতে পারবে ম্যাপ পয়েন্টিংটা তোমাদের কাছে কত সহজ। কারণ আমার এই 23 বছর শুধু নয়, আমি যদি পুরো আমি যে মাধ্যমিকের সঙ্গে বা উচ্চ মাধ্যমিকের সঙ্গে কলেজের সঙ্গে যে যুক্ত, সেটা প্রায় 30 বছর আমার এক্সপিরিয়েন্স।
কিন্তু আমি স্কুল সার্ভিসে এবং মাধ্যমিকের খাতা দেখার সুবাদে আমি 23 বছর বলছি। তাহলে এখানে মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংটা খুবই অবহেলিত, কারণ অনেক স্টুডেন্টই ম্যাপ পয়েন্টিংটাকে টাচ পর্যন্ত করে না, এবং করলেও তারা ঠিক মতো ফলো আপ করে না। অথচ কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটা 10 নম্বর পেতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগার কথা, অনেক সময় বেঁচে যাওয়ার কথা। তাহলে কিভাবে করতে হয়? যেমন ভারতবর্ষ যে আউটলাইন ম্যাপ, এই আউটলাইন ম্যাপে কিন্তু রাজ্য ডিভিশন ভাগ থাকে না, তাহলে একদম পুরো ফাঁকা ম্যাপ থাকে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে যিনি এই প্রশ্ন করেন, তাহলে তার মাথায় এইটাই সর্বদা থাকে যে গোটা ভারতবর্ষের ম্যাপের মধ্যে ম্যাপ পয়েন্টিংগুলো ছড়িয়ে দেওয়া। কোনো একটা জায়গায় কিন্তু ম্যাপ পয়েন্টিং সেন্ট্রালাইজ করা হয় না, একত্রীভূত করা হয় না। গোটা ভারতবর্ষের মানচিত্রের মধ্যে ম্যাপ পয়েন্টিংটাকে ছড়িয়ে দেওয়া বিভিন্ন বিষয়। যেমন আমি প্রথমে বলছি, ম্যাপ পয়েন্টিংয়ে প্রথম পাহাড় পর্বত থাকে একটা, তাহলে পাহাড় পর্বতের মধ্যে আমি কি করব? যেমন আমি উপদিক থেকে যদি ধরি, তাহলে কেটু, শিবালিক পর্বত আমি করতে পারি, বিন্ধ্য এবং সাতপুরা পর্বত করতে পারি, পশ্চিমঘাট পর্বত করতে পারি, আর এদিকে গারো পাহাড় করতে পারি। এই কটা যদি কেউ প্র্যাকটিস করে, একটা প্রশ্ন সে অবশ্যই কমন পেয়ে যাবে। দ্বিতীয় পার্ট, আমি চলে আসি নদ নদীতে। ভারতবর্ষের নদ নদীর মধ্যে অনেক নদ নদী, কারণ ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়, কিন্তু এই নদীমাতৃক দেশ হলো ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি নদী আছে। যেমন আমাদের একদম রাজস্থানের ওই অঞ্চলে আমাদের ভারতবর্ষের অন্তর্বাহিনী নদী আছে, এবং সেই অন্তর্বাহিনী লুনিকে চিহ্নিতকরণ করা হয়। তারপরে করা হয় নর্মদা বা তাপ্তি নদীকে করা হয়, আর এদিকে ডান দিকে করা হয় মহানদী, কৃষ্ণা, কাবেরী। এই কটা নদী যদি কেউ করে থাকে, সিলেক্ট বা প্র্যাকটিস করে থাকে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন সে কমন পেতে পারে। এছাড়া সাজেশনটা আমি চাইবো আপনি একটু লিখে দিন, কি কি ম্যাপ পয়েন্টিং এর কোন কোন পয়েন্টসগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি আগে বলে নিই, তারপর আমি লিখে দেবো। আচ্ছা, বলতে বলতে লিখলেও কোনো অসুবিধা হ্যাঁ, নেই। তা এটা। তারপরে হচ্ছে উপকূল। উপকূলের মধ্যে যেমন করমণ্ডল, কঙ্কন, মালাবার। কারণ সবাই কিন্তু অধীর আগ্রহে বসে থাকেন যে স্যাররা কি সাজেশন দেবেন। মালাবার আর উত্তর সরকার আছে, তবে উত্তর সরকার উপকূলটা সাধারণত খুব একটা বেশি দেওয়া হয় না। তবে যেমন এই করমণ্ডল উপকূলটা, এটা দুরকমভাবে আসতে পারে। ডাইরেক্ট বলা থাকে করমণ্ডল উপকূল চিহ্নিতকরণ, কিন্তু অনেক সময় এটাকে ঘুরিয়ে দেওয়া হয় বছরে 2 বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। আচ্ছা, তাহলে করমণ্ডল উপকূল করলেই আমি দুটো পেয়ে যাচ্ছি, একটা প্র্যাকটিস করলে। তাহলে উপকূল থেকে আমার হয়ে গেল। এছাড়া কিছু ভারতবর্ষের ভূপ্রাকৃতিক অঞ্চল থেকে দেয়া হয়, যেমন দেয়া হয় কি কচ্ছের রণ, খাম্বাত, উপসাগর। তারপরে কি দেয়া হয়, পক প্রণালী, লেখা পড়ছে না, পক প্রণালী। তোমরা ঝটপট করে এটা লিখে নাও, তারপরে আমরা পরবর্তী পর্যায়ে যাব। তারপরে কাম্বে উপসাগর, এটা ইরেজ করে দিচ্ছি। কাম্বে উপসাগর থাকে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে, তোমরা এই কটা করবে, দেখবে এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন তুমি পেয়ে যাবে। তারপরে আসবো ভারতবর্ষের স্বাভাবিক, আমি এটা ইরেজ করে দিচ্ছি, আপনি বলতে থাকুন। হ্যাঁ, তারপরে হচ্ছে ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ। ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু 3টে করলেই তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমন নর্মালি একটা প্রশ্ন এখানে আসে, সেটা হচ্ছে ভারতবর্ষের ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ভারতবর্ষের ম্যানগ্রোভ অরণ্য বা অবলিক দিয়ে অন্যভাবেও আসতে পারে, সেটা হচ্ছে সুন্দরবন। স্যার করুন। তাহলে ম্যানগ্রোভ অরণ্য, স্যার পেন্সিলটা করছি, হ্যাঁ, ওকে। ম্যানগ্রোভ অরণ্য বা এটার অপর নাম হচ্ছে বাদাবন, এখান থেকে একটা পেতে পারো। তারপরে অরণ্যের আরেকটা পেতে পারো ক্যাকটাস জাতীয় বনভূমি। তাহলে আমি কাকে দেখাতে পারি, থর মরুভূমি যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমি দেখাতে পারি ম্যাপ পয়েন্টিং হিসাবে। তাহলে আমার থর মরুভূমিটাও প্রাকৃতিক অংশ হিসাবে আমার প্র্যাকটিস হয়ে গেল। যদি আমাকে বলে যে ক্রান্তীয় মরুভূমি দেখাও,
তাহলে সেটাকেও আমি চিহ্নিত করতে পারবো, প্লাস তার সঙ্গে আমি উদ্ভিদটাকেও ওখানে যদি করি তাহলে আমরা একটাতেই দুটো ম্যাপ পয়েন্টিং হয়ে গেল, আচ্ছা জানা হয়ে গেল। এছাড়া ভারতবর্ষের কৃষিকাজ, তাহলে ভারতবর্ষের কৃষিকাজের ক্ষেত্রে 4টে প্রশ্ন যদি তোমরা হিসাবে ম্যাপ পয়েন্টিং করে রাখো তাহলে সেখান থেকে তুমি একটা কমন পেয়ে যেতে পারো। যেমন সাধারণত দেওয়া হয় চা উৎপাদক অঞ্চল, ভারতবর্ষের একটি চা উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, কার্পাস বা তুলা। এই 4টে প্র্যাকটিস করো, একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে, কারণ এই 4টের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর একটা করে দেওয়া হয়। আচ্ছা তারপরে আসবে কি না, ভারতবর্ষের কতগুলো শহর ও নগর, যেমন জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, দিল্লি দেয়া হয়। সর্বাধিক জনঘনত্বপূর্ণ মহানগর দেয়া হয় মুম্বাই। এই মুম্বাইটা কিন্তু 2-3টে ম্যাপ পয়েন্টিং করতে সাহায্য করে। যদি বলে ভারতবর্ষের বৃহত্তম মহানগর, তাহলে সেক্ষেত্রে আমি দেখাতে পারি। আবার মুম্বাই বন্দর হিসাবেও আমার কাজ এসে যাবে, তাহলে বন্দর হিসাবেও আমি দেখাতে পারবো। তারপরে পূর্ব ভারতের বৃহত্তম নগর যদি বলে তাহলে আমি কলকাতাকে দেখাতে পারি, না কলকাতাকে আমি দেখাতে পারি। তারপরে আমি একটা কথা বলবো এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং হিসাবে, ভারতবর্ষের অরণ্য গবেষণাগার হিসাবে একটা শহরকে দেয়া হয়। এটা তোমাদের একটা পার্ট থেকে বাদ গেছে, সেখানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার যে সদর দপ্তর, আর আমাদের যে বনভূমির যে গবেষণাগার দেরাদুনটাকে করো, তাহলে এটা একটা ম্যাপ পয়েন্টিং হয়ে গেল। এছাড়া তোমার কতগুলো হয়তো শিল্প থেকে থাকতে পারে, বা বিজ্ঞান নগরী হিসাবে তুমি বেঙ্গালুরুকে করতে পারো। যদি ধরুন মৃত্তিকা গবেষণাগার, হ্যাঁ, মৃত্তিকা গবেষণাগার যদি দেয় তাহলে আমি রাজস্থানের যোধপুরকে দেখাতে পারি, আচ্ছা অসুবিধা নেই। ওটাও তো ম্যাপ পয়েন্টিং। সাধারণত এটা একটু এড়িয়ে যাওয়া হয়, কারণ ছাত্রদের সামনে ম্যাপ পয়েন্টিং অনেক জিনিস আছে, যার জন্য এমন ক্রিটিক্যাল প্রশ্নগুলো দেয়া হয় না। যে মাধ্যমিকে ছাত্রছাত্রীদের তো এজটা অনেক কম, আর জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, প্রথম বড় পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা, যার জন্য এমন ম্যাপ পয়েন্টিং দেওয়া হয় যাতে অধিকাংশ ছাত্রছাত্রী তারা সেটা যেন করতে পারে। বেশ। তো কিন্তু এই ব্যাপারটা মানে ম্যাপ পয়েন্টিং এর বিষয়টা হচ্ছে যে একটু যদি ঠিকঠাক মতো ভাবে করে এখানে নাম্বারটা কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। ফুল মার্কস মানে প্র্যাকটিসটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম পুরো অনেক স্টুডেন্ট আছে যারা 10-এর মধ্যে 10 পায়, কিন্তু এখানে নাম্বার ওই আমি ভাগটা বলেছি যে আপনার হাফ প্লাস হাফ, কারণ সিম্বলের জন্য প্রচলিত প্রতীক চিহ্ন একটা দিতে হয়, তাহলে প্রচলিত প্রতীক চিহ্নের জন্য হাফ, আর ওই জায়গাটাকে অ্যারো চিহ্ন দিয়ে চিহ্নিত করো। এটা কি করলাম, ধরুন আমি ভারতবর্ষের একটা আউটলাইন ম্যাপ করলাম, এইরকম করে আমাকে করমণ্ডল উপকূল করতে বললো, তাহলে করমণ্ডল উপকূল যদি আমি করি তাহলে আমি করমণ্ডল উপকূল আমি এখানটা করলাম, করে এইভাবে সিম্বল করে আমি এটাকে এইরকম করে, তাহলে আমার একটা তো সিম্বল এলো, চিহ্নিতকরণ এলো। তাহলে আমি এখানে এইটাকে আমি অ্যারো চিহ্ন দিয়ে আমি করে দিলাম করমণ্ডল উপকূল, এইভাবে। তাহলে এই সিম্বলটার জন্য হাফ, আর আমার এই লেখাটার জন্য হাফ, আমার এক হয়ে গেল। কি যদি সিম্বলটা না করেন, শুধুমাত্র জায়গাটা আইডেন্টিফাই করেন, তাহলে জিরো হাফ দেবে না। আচ্ছা, ওটা তখন আর হাফটাও আসবে না, তখন জিরো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই সেই জন্যই ম্যাপ পয়েন্টিং আমার মনে হয় আমি যে কটা বললাম, এছাড়া আরও 2-1টা বলবো। যেমন হ্রদ হিসাবে সাধারণত একটা থাকে, যেমন লোকতাক হ্রদ আমাদের থাকে মণিপুরে, সম্বর হ্রদ আছে রাজস্থানে, তাহলে এই দুটো করুক। চিল্কা হ্রদ করুক, উড়িষ্যার যে চিল্কা আছে, তাহলে সেই চিল্কা হ্রদ করলেও তারা এই 3টের মধ্যে থেকে একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে ম্যাপ পয়েন্টিং, এই ম্যাপ পয়েন্টিং গোটা 20-25 আমি যেগুলো বললাম, এইগুলো যদি ছাত্রছাত্রীরা একটু প্র্যাকটিস করে ম্যাক্সিমামটাই কমন পাওয়ার সম্ভাবনা আছে। আশা করি এই 1 বছর ধরে তারা বাড়িতে থাকাকালীন অবস্থায় তাদের বাড়ির গাইডলাইন্স বা তাদের
স্যাররা যারা গাইডলাইন করেছে বা অনলাইনে স্কুল থেকে যে ক্লাস হয়েছে, আশা করি তারা প্রস্তুতি নিয়েও ফেলেছে। কারণ আজকে 2 তারিখ, 7 তারিখে মাধ্যমিক পরীক্ষা, আমার ভূগোলের পরীক্ষা হচ্ছে মানে 3 নম্বর দিনে। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু নিজেকে পুরোটাই তৈরি করে ফেলেছে, এখন আর নতুন করে তৈরি করতে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এখন ঝালিয়ে নেবার পালা, ঝালিয়ে নেওয়া এবং স্যারেদের সাজেশন অনুযায়ী একটু দেখে নেওয়া যে যেগুলো তারা পড়েছে সেগুলো ঠিকঠাক আছে কি। এইবার আমি বলবো, এবার নাম্বারটা কোথায় বেশি উঠবে, রচনাধর্মী প্রশ্ন কিন্তু নিয়ম আছে। আমি কিন্তু প্রথমে প্রশ্নের প্যাটার্ন ভাগ করেছিলাম জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। এই যে দক্ষতামূলকের প্রশ্নের কিন্তু পার্ট আমি কিন্তু রচনাধর্মী প্রশ্নের মধ্যে পাবো। কী রকম? ধরুন আমার প্রাকৃতিক ভূগোল থেকে একটি প্রশ্ন পড়লো, সেই প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন পড়লো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে চিত্রসহ বর্ণনা। চিত্র মানে ভূগোলে একদম পুরো রং তুলি দিয়ে আঁকতে হবে এইটা কখনোই বলা হয় না, কারণ ভূগোলে চিত্র মানে স্কেচ, অর্থাৎ তুমি পেন্সিল দিয়ে ছবিগুলোকে দেখাও। অর্থাৎ আমি যদি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আমার যদি 3টে বলে, তাহলে আমি কি করব? তাহলে আমার নাম্বারটা তো আছে 5 প্রশ্নে, কিন্তু প্রশ্নে কখনোই দক্ষতামূলক পার্টের জন্য হাফ নম্বর কিন্তু হাফ করে করে ভাগ করা থাকে না। তাহলে এটা আমাকে করে নিতে হয় কিভাবে না, 3টে ভূমিরূপ আমাকে করতে হয়। তাহলে 3টে ভূমিরূপ আমি ব্যাখ্যা করলাম সুন্দরভাবে, তাহলে তার জন্য নাম্বার কিন্তু নির্দিষ্ট থাকে 3.5। আর ওই 3টে ভূমিরূপের জন্য 3টে আমাকে চিত্র আঁকতে হবে। তাহলে প্রত্যেকটা চিত্রের জন্য হাফ প্লাস হাফ প্লাস হাফ, তাহলে আমার হচ্ছে 1.5। তাহলে 3.5 প্লাস 1.5 হচ্ছে আমার 5। আচ্ছা, এটাই 5 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে পড়ছে। 5 নম্বর কোশ্চেনের মধ্যে। আচ্ছা, আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, কোনো কারণে ফোনটা কেটে গেছে। তিনি জানতে চেয়েছিলেন যে 5 নম্বরের কোয়েশ্চেন পেপার যেটা রয়েছে তা সেগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা যদি আপনি একটু বলে দেন। বলবো, সব কটাই বলবো, যে কটা বলবো সব কটাই কমন আসবে। বাহ, ভেরি গুড। আমি বলছি কি 5 নম্বরের প্রশ্ন শুধু লিখে লিখে নাম্বারটা পুরো আমি পাবো না, হ্যাঁ, আমার ওখানে ভাগ আছে। কারণ আমার একটা 5 নম্বরের প্রশ্ন যখন আমি প্রাকৃতিক ভূগোলের ব্যাখ্যা করব বা লিখবো, তাহলে তার জন্য ব্যাখ্যা করা বা লেখার জন্য আছে 3.5। একটি ছাত্র ধরুন সে সুন্দরভাবে উপস্থাপনা করলো, সে যা যা আছে তাই লিখলো, কিন্তু কোনো চিত্র আঁকলো না, তাহলে এক্সামিনার তাকে তো কখনোই 5-এর মধ্যে 5 দিতে পারে না। কারণ ওখানে নির্দিষ্ট করা আছে নাম্বার 3.5, কারণ ওটা কোশ্চেনের মধ্যে থাকে না, কোশ্চেনের মধ্যে থাকে কিন্তু 5, শুধু ফুল 5 মার্কস থাকে, ফুল মার্কস থাকে। কিন্তু আমরা যারা এক্সামিনার, আমরা যারা বোর্ডের নির্দেশ মিলে কাজটা করি, তখন আমরা জানি ওই ব্যাখ্যার জন্য থাকবে 3.5, আর ওই 3টে ভূমিরূপের জন্য হাফ প্লাস হাফ প্লাস হাফ, তাহলে 3.5, এই 1.5, তাহলে 3.5 প্লাস 1.5 হচ্ছে তবে 5। একটা ছাত্র 3টে ভূমিরূপকে ব্যাখ্যা করলো এবং তার সঙ্গে 3টেই চিত্র দিয়ে দিল, সে 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। বেশ। স্যার, একটা ফোন আছে, আমরা একটু নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমি মন্দিরা মালিক বলছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যালো, আমি মন্দিরা মালিক বলছি। হ্যাঁ, বলো মন্দিরা, কি জানতে চাইছো? আমরা শুনতে পাচ্ছি, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে কথা বলো। কিছু সাজেশন চাই। কিসের সাজেশন বাবু? হ্যালো, হ্যাঁ, আমি জানতে চাইছি 5 নম্বরে বট কোশ্চেন কিছু শর্ট। আমি সব কটা বলবো, তুমি একটু মন দিয়ে শোনো। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আসলে আমরা যখন কোয়েশ্চেন পেপারটা পাই বা তোমরা যখন কোয়েশ্চেন পেপারটা পাও, তখন তোমরা দেখতে পাও যে সেটাতে ফুল মার্কস আছে 5। তো সেখানে স্যার যেটা বলছেন সেটা কিন্তু মানে একদম এক্সামিনারের দৃষ্টিভঙ্গি থেকে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আজকে কিন্তু তোমরা কিছু অন্যরকম টিপস পাবে। সেখানে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা কিন্তু স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। তোমরা শোনো, তোমরা আজকের অনুষ্ঠানে উপকৃত হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ ম্যাম, নমস্কার। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে যে পূর্বঘাটের সর্বোচ্চ সিংহের নাম কি এবং এটি কোথায় অবস্থিত? পূর্ব ভারতের, তাই তো? পূর্বঘাটের, আরেকবার বলো পরিষ্কার করে। পূর্বঘাটের সর্বোচ্চ সিংহের নাম কি এবং পশ্চিম এটি ঘাট কোথায় পর্বত আর অবস্থিত? পূর্বঘাট পর্বত, তাই তো? হ্যাঁ, পূর্বঘাটের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম তো আগে আমাদের বইতে ছিল মহেন্দ্রগিরি, বা সেটা আনাইমুদি তুমি করতে পারো। ঠিক আছে। তো আমি যে জায়গাটা আসছিলাম
তাহলে সেই জায়গাটা আমি আবার বলছি যে 5 নম্বরে প্রাকৃতিক ভূগোলের কিন্তু চিত্র কিন্তু আঁকতেই হবে, কারণ চিত্র যদি না আঁকে সে যত ভালোই ব্যাখ্যা করুক সে কিন্তু 3.5-এর বেশি পাবে না। কিন্তু আবার আঞ্চলিক ভূগোলে এই ঘটনাটা কিন্তু নেই, এই ঘটনাটা নেই এই কারণে সেখানে কিন্তু চিত্র প্রশ্নের মধ্যে বলা থাকে না। তাহলে অতএব কেউ চিত্র আঁকে না। যদি আমাকে বলে যে ভারতবর্ষের চা চাষের ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো, তাহলে সেখানে তো সাধারণত কেউ ছবি আঁকতেও পারে, কেউ নাও আঁকতে পারে, কারণ ওই ভৌগোলিক ব্যাখ্যার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি বন্টন কথাটা আসে না। কারণ ভৌগোলিক ব্যাখ্যা মানে কি কি উপাদান দিয়ে চা চাষটা হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ছাত্র যারা খুব ভালো স্টুডেন্ট তারা এইটাকে ব্যাখ্যা করে বন্টন মানে ভারতবর্ষে কোথায় কোথায় চাটা হয়, তাহলে সেইটা তিনি ভারতবর্ষের একটা আউটলাইন ম্যাপ এঁকে সেখানে কিন্তু কোথায় কোথায় ইন্ডিকেট হয় তাহলে সেই ইন্ডিকেটটা করে দেয়। তাহলে সেক্ষেত্রে ভারতবর্ষের আউটলাইন ম্যাপের গুরুত্ব আছে, কিন্তু যদি কোনো ছাত্র না করে তাহলে তার নাম্বার কিন্তু কাটা কখনোই যায় না, কারণ প্রশ্নের মধ্যে আমার বলা নেই চিত্রসহ। কিন্তু যখন আমার প্রশ্নের মধ্যে বলা থাকবে যে চিত্রসহ ব্যাখ্যা করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে চিত্র আঁকতেই হবে, কারণ ওর জন্য বোর্ড কিন্তু নির্দিষ্ট নাম্বার রেখে দিয়েছে। ঠিক। তাহলে আমি এই 5 নম্বরের প্রশ্নগুলো আমি কতগুলো বলবো, প্রাকৃতিক ভূগোলের থেকে যে 5টা 5.1.1 থেকে 5.1.4 এই যে 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্নের আমি যেগুলো বলবো সেগুলো তোমরা তৈরি করে নেবে, একবার ঝালাই করে নেবে, আশা করি তোমরা সকলেই করেছো। যেমন 1, নদীর ক্ষয়জাত ভূমিরূপ 3টি চিত্রসহ বর্ণনা। 1টা। 2, নদীর সঞ্চয়জাত ভূমিরূপ 3টি, এটাও চিত্রসহ। তাহলে নদী থেকে তুমি 2টো পাচ্ছ। এরপর আসবো আমরা কোথায় না, এরপর আসবো আমরা হিমবাহ, আমাদের দ্বিতীয় যে এজেন্ট হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ 3টি চিত্র সহ ব্যাখ্যা বা বর্ণনা। 2, হিমবাহের ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট। লিখে নাও তোমরা। তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিতে পারো। 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা। তারপরে থাকছে তৃতীয় মাধ্যম বায়ুর কার্য। বায়ুর কার্যে একটা করো, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা। আর একটা প্রশ্ন আমি এখানে দেব, পেনটা নিয়ে নিই। বায়ুর ও জলধারার মিলিত
কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ আমি এটা মানে এই পর্যন্ত হ্যাঁ আপনি বলতে থাকুন। ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে আমি প্রশ্ন এখানে কটা দিলাম? 6টা প্রশ্ন দিলাম। এই 6টা প্রশ্নের মধ্যে তুমি দুটো clear প্রশ্ন হয়ে গেছে। এমনিই কমন পেয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। আমি বারবার করে যেটা বলছি, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো যেভাবে আমি বলছি তাহলে সেইভাবে উত্তরটা করো। তবে 3টে যেহেতু বোর্ডের প্রশ্ন পরীক্ষায় বলা থাকে, আমি কখনোই 3টে করতে বলবো না। কারণ আমার কথাটা একটু শোনো, আমি যেহেতু এক্সামিনার, আমি জানি অনেক ছাত্র 3টে ভূমিরূপ করার বলা থাকলেও তারা 3টেই করে। তার মধ্যে কোনো কারণে একটা ভূমিরূপ যদি ভুল হয়ে থাকে তাহলে সে কিন্তু পূর্ণ মার্কসটা আর পায় না। তাহলে সেই জন্য আমি বলি যে একটা স্টুডেন্ট তাহলে সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তার কাছে কখনোই কাম্য নয় যে তার একটা প্রশ্নের নাম্বারটা কম হয়ে যাক। তাহলে আমি সেই জন্য বলবো যে তুমি 4টে ভূমিরূপ লেখো। একটা ভূমিরূপ যদি কোনো কারণে সে দুর্বল হয়ে থাকে, তার ব্যাখ্যাটা দুর্বল হয়ে থাকে, যদি 3টে পয়েন্ট আমার যদি খুব সবল হয়, তাহলে আমি ওখানে কিন্তু 4 নম্বরই পেয়ে যাব, এই 5 নম্বরই পেয়ে যাব। কিন্তু কোনো কারণে যদি আমি 3টে ভূমিরূপ লিখেলাম, একটা ভূমিরূপ দুর্বল হয়ে গেল বা একটা পয়েন্ট দুর্বল হলো, তাহলে সেক্ষেত্রে তার নাম্বারটা কিন্তু ওখানে অনেকটাই কমে গেল। তাহলে সেই জন্য 3টে বলা থাকলো, সবসময় তোমরা 4টে তোমরা পয়েন্ট লিখে আসবে। একটা যদি দুর্বলও থাকে, একটা যদি ভুলও হয়ে থাকে, তাহলে অপর পয়েন্টটা কিন্তু তোমাকে ফুল মার্কস পেতে কিন্তু সাহায্য করবে। আসলে অনেক সময় স্টুডেন্টরা ভাবে যে কোনো কিছু বিষয় একটা ওভার রাইটিং করা, মানে প্রচুর লিখে আসটা, মানে যা চাইছে তার চাইতে বেশি বেশি লেখা। না, এটা কতটা এটা আমি দেখেছি মাধ্যমিক, আমি খাতাতেও দেখেছি যে আমাকে হয়তো বললো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ যে কোনো 3টে, সে কি করলো, সে সব কটা ভূমিরূপ লিখে দিল, যেহেতু সে পড়েছে জানে, 8টাই লিখে দিয়ে চলে এলো, কিন্তু তার সঙ্গে আবার ছবিটাও দিল না। আচ্ছা, কিন্তু বেশি লিখলি তো বেশি মার্কস 5-এর পাওয়া উপর যায় নাম্বারটা না। দিতে পারে না। তাহলে সেখানে তো নাম্বার তো নির্দিষ্ট করা আছে 3.5, আর তার 3টে ভূমিরূপের জন্য 1.5 নম্বর আছে তো চিত্রে, তাহলে এক্সামিনার তো দেবে না ওখানে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপগুলো আছে, তাহলে সেই ভূমিরূপগুলোর মধ্যে আমি সবসময় বলছি 4টে করে পয়েন্ট লেখা। তাহলে 4টে করে পয়েন্ট লিখলে তাহলে সে যদি একটা পয়েন্ট দুর্বল থাকে তাহলে কিন্তু নাম্বারটা মেকআপ করে দেবে। ঠিক ঠিক। আমাদের সময় না প্রায় শেষের দিকে যাচ্ছে। এবার আপনি ইম্পর্টেন্ট কিছু টিপস আর হ্যাঁ, এবার আমি আঞ্চলিক ভূগোলে যাব। আসলে আজকে টেলিফোনটা একটু কম নেওয়া হলো, কারণ নইলে আলোচনার ব্যাঘাত ঘটবে, এবং স্যার এত সুন্দর করে বলছেন, আমরা চাইছি না একজন কোনো দর্শক বন্ধু বোধহয় আছে, আমি একটু কথা বলে নি। হ্যালো হ্যালো, আমি অয়ন ভান্ডারকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি চেরি ব্লসম কোন রাজ্যকে বলে? রাজ্য তো নয় বাবা, চেরি ব্লসম তো বৃষ্টিপাত। হ্যাঁ, কোন কাকে বলে? চেরি ব্লসম হচ্ছে তোমার ভারতবর্ষের দক্ষিণ দিকে যে বৃষ্টিপাতটা হয়, সেই বৃষ্টিপাতটার ফলে যে চেরির জন্মটা হয়। যেমন আম্রবৃষ্টি, ওই বৃষ্টিপাতের ফলে যে আমের ফলনটা ভালো হয়, তাহলে ওই বৃষ্টিপাতের ফলেই চেরির ফলনটা ভালো হয় বলে, তাহলে সেই জন্য এটার নাম চেরি ব্লসম রাখা হচ্ছে। বুঝতে পারলে তুমি? ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ, যেটা আচ্ছা, আঞ্চলিক ভূগোলের মধ্যে এবার আমি প্রথমে আসবো ভারতবর্ষের যে প্রাকৃতিক বিভাগ, সেখান থেকে তোমরা দুটো প্রশ্ন করো। একটা হচ্ছে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের প্রাকৃতিক বিভাগের পার্থক্য। তবে এটা আমি কখনই বলবো না, প্রাকৃতিক ভূগোলে আমি বলেছিলাম 3টে পয়েন্ট ওরা বলে, কিন্তু আঞ্চলিক ভূগোলে তোমাদের বলা থাকবে যেহেতু 5 নম্বর 1/5, অর্থাৎ 5টা পয়েন্ট তোমাকে অবশ্যই লিখতে হবে। এখানে কিন্তু সেটাই নির্দেশ করা থাকে। কিন্তু আমি কখনোই বলবো না যে একটা পয়েন্ট দুর্বল হোক, এখানে তুমি লিখবে 1/6 পয়েন্ট।
যদি একটা পয়েন্ট দুর্বল থাকে, ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এখানে 6 নম্বর পাবে না, কিন্তু 5 নম্বর পাবে, কিন্তু আমার 6টা পয়েন্টই তোমাকে করতে হবে। ঠিক। তাহলে এটা হচ্ছে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের পার্থক্য। আর দ্বিতীয় হচ্ছে দুই, জলসম্পদ থেকে একটা প্রশ্ন সবসময় থাকে। স্যার এবার একটু ছোট করতে হবে, 4-5 মিনিট মতো বাকি আছে। উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। 3 নম্বর, কৃষিকাজ থেকে থাকবে গম, চা, কার্পাস, কফি। উৎপাদনের অনুকূল পরিবেশ। এখান থেকে কিন্তু একটা আসবে, কারণ এই প্রশ্নটা 5 এগুলো কত মার্কসের বলছেন? এগুলো 5 মার্কস। 5 মার্কস। তো এখানে 5.2.1, 5.2.2, 5.2.3, 5.2.4 এই 4টে ভাগের মধ্যে দ্বিতীয় প্রশ্নটা থাকে এগ্রিকালচার থেকে। হয় গম আসবে, নাহলে চা আসবে, নাহলে কার্পাস বা কফি। এই আর ধানটাকে তোমরা দেখে রাখবে, যে কোনো একটা, এই একটা চাষ তোমাদের অনুকূল পরিবেশ তোমাদের ব্যাখ্যা করতে হয়। হয়ে গেল। তার 5.3 পয়েন্টের একটা প্রশ্ন থাকে ভারতবর্ষের শিল্প থেকে। ভারতবর্ষের শিল্পের 2খানা প্রশ্ন মুখস্থ করো। একটা হচ্ছে শিল্পে 2টো প্রশ্ন, এক পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ একটা। আর 2 নম্বর হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস শিল্পের কেন্দ্রী ভবন কেন হয়েছে। শিল্প থেকে একটা 5.2.3 প্রশ্নটা থাকে শিল্প থেকে। তাহলে এই 2টো প্রশ্ন করা, একটা প্রশ্ন অবশ্যই কম পাবে, একদম 100%। আর একটা ভারতবর্ষের জনসংখ্যা, এই জনসংখ্যা প্রশ্নটা 5.2.4 দিতে পারে। ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আর একটা প্রশ্ন এখান থেকে করতে পারো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব। এই কটা প্রশ্ন করো, সব কটা প্রশ্ন আশা করি সবকটাই কমন আসবে। কোন পার্টে কোন প্রশ্ন আসে একদম পুরো জানা যায়। ঠিক। ভারতবর্ষের প্রাকৃতিক অংশ থেকে থাকবে প্রথম 2টো প্রশ্ন। 5.2.3 প্রশ্নটা এগ্রিকালচার থেকে নির্দিষ্ট করা থাকে, যে কোনো একটা চাষ সম্পর্কে, অনুকূল পরিবেশ। আর 5.2.4 প্রশ্নটা সাধারণত ভারতবর্ষের জনসংখ্যা, আর না হলে ভারতবর্ষের শিল্প থেকে নির্দিষ্ট করা থাকে। বেশ, তাহলে তোমরা দেখলে তো, তোমরা দেখলে কি কি কোয়েশ্চেন স্যার দিলেন, এবং স্যার কিন্তু বললেন যেগুলো আসার খুব চান্সেস রয়েছে। তাই তোমরা যদি কোনো কারণে মিস করে গিয়ে থাকো, ইউটিউবে কিন্তু সবটা তোমরা পুরোটা দেখতে পারবে। এবং যারা আজকে প্রোগ্রাম দেখছো, হয়তো তোমাদের বন্ধু বান্ধবরা আজকের অনুষ্ঠানটা দেখলো না, তাহলে কিন্তু তোমরা কি করবে, ইউটিউবের এই লিঙ্কটা কিন্তু শেয়ার করতে পারো তোমার বন্ধুদেরকে, তাহলে তারাও কিন্তু উপকৃত হবে এবং তারাও পরীক্ষায় ভালো মার্কস করতে পারবে। স্যার জাস্ট 1 মিনিটে যদি কিছু বলতে চান আমাদের স্টুডেন্ট বন্ধুদের জন্য। স্টুডেন্ট বন্ধুদের বলা মানে, ওরা তো আমার ছাত্রছাত্রী, সে আমার স্কুলে না হলেও আমার গোটা ওয়েস্ট বেঙ্গলের আমার মাধ্যমিকের ছাত্রছাত্রী। এবার তার মধ্যে যারা এখানে অংশ মানে টিভিতে দেখছে, আমাকে দেখছে, তাদের খাতাও তো আমার কাছে আসবে কারুর না কারুর। তাদের খাতাও তো স্কুটনি বা পিপিআর, কিন্তু তাদের নামের সঙ্গে আমার পরিচয় থাকবে না, এগুলো তো সবই মানে গোপনীয়। তাহলে আমি চাইবো যে আমার স্টুডেন্টরা আমার সাবজেক্টে খুব ভালো রেজাল্ট করুক, কারণ আমার ভূগোলে আমি দেখেছি 100 এখন পাওয়া যায়।
ধন্যবাদ স্যার, আপনাকে পেয়ে, আপনার মূল্যবান টিপস পেয়ে সত্যি আমরা খুব আপ্লুত হলাম এবং আমার মনে হয় আমার যে সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে তারাও কিন্তু খুব উপকৃত হলো আজকে। না, আমি একটা কথা বলতে চাই, আমি যদি ভবিষ্যতে কোনোদিন ক্লাস নেওয়ার, আপনাদের এখানে ক্লাস নেওয়ার যদি সুযোগ পাই, নিশ্চয়ই আমরা চাইবো আমি আপনি সেটা আসুন। আমি দেখিয়ে দেবো পড়ানো কাকে বলে এবং একটা স্টুডেন্টের মাথায় কিভাবে ঢোকাতে হয়, Exactly. কত সহজভাবে এক্সাম্পল দিয়ে তাদের মাথায় ঢোকানো যায়। কারণ অ্যাকচুয়ালি ভূগোল বিষয়টা তো একদম ভীষণ শেষের পিরিয়ডের interesting, দিকে, হ্যাঁ। যার ফলে এরা লেস ইন্টারেস্টেড থাকে। বেশ স্যার, আমরা নিশ্চয়ই আমাদের এই পরীক্ষাগুলো মিটে যাক, তারপর আমরা যখন নতুন করে আবার নতুন ক্লাসরুম নেওয়া শুরু করব তখন কিন্তু আপনাকে আমরা আবার চাই এবং আমার ছাত্রছাত্রী বন্ধুরাও নিশ্চয়ই উপকৃত হবে আপনাকে পেলে। আগামীকালে আমাদের কিন্তু অঙ্ক বিষয়ে মাধ্যমিকের প্রস্তুতি নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত থাকবে তানভি ইয়াসমিন। তোমরা কিন্তু একদম মিস করো না, কারণ অঙ্কের ক্লাস কিন্তু পরীক্ষার আগে তোমরা আর পাবে না। তাই আজকের মতো এখানে শেষ করবো। নিশ্চয়ই